আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমি তোমাদের সাথে আছি তানভীর স্যার। আজকে তোমাদের সাথে কথা হবে ন্যারেশন সম্পর্কে। তো এই ন্যারেশন এই টপিকটা আমরা তিনটা ভাগে ভাগ করেছি। যেটার প্রথম ভাগে থাকবে হচ্ছে আমাদের বেসিক ডিসকাশন ক্লাস, যেখানে ন্যারেশনের এ টু জেড কয়টি অংশ আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে, এবং এটার দ্বিতীয় পার্টে আমরা রেখেছি হচ্ছে সেন্টেন্স ওয়াইজ ডিসকাশন, যেখানে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং অতিরিক্ত যে কিছু রুলস আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এই সর্বশেষ পার্ট অর্থাৎ তৃতীয় পার্টে আমরা রেখেছি হচ্ছে সেন্টেন্সের প্র্যাকটিস, সেই সাথে সেন্টেন্স প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমগুলো সলভ হবে সেই সলভিং ক্লাস। তো আর দেরি নয়, আমরা এখনই শুরু করে দেই আমাদের আজকে বেসিক ডিসকাশন ক্লাসটা। চলো সবাই শুরু করি। দেখো, প্রথমে আমাদের এখানে আছে হচ্ছে ন্যারেশন। আমরা কিন্তু সবাই জানি ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থই কি? উক্তি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে ন্যারেশন আসলে কাকে বলে। ন্যারেশন আসলে কাকে বলে? দেখো, এখানে সুন্দর করে বলা আছে যে বক্তার উক্তিকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বর্ণনা করার নামই ন্যারেশন। বক্তার বক্তব্যকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। তবে আমি একটা জিনিস এখনো বুঝিনি, আসলে প্রত্যক্ষ জিনিসটা কি আর পরোক্ষ জিনিসটা আসলে কি? প্রত্যক্ষ জিনিসটা কি আর কি পরোক্ষ জিনিসটা কি? দেখো, পর মানে কি? পরের, অন্যের। পরোক্ষ মানে কি? অন্যের মাধ্যমে যখন প্রকাশ পায়। প্রত্যক্ষ মানে কি? নিজের মাধ্যমে যখন প্রকাশ হয়। দেখো, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিই। ধরো, আমাদের এখানে একটি স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে ইমন। এখন একদিন সকালবেলা সে আমাকে ফোন দিয়ে বললো যে স্যার, আমি আজকে স্কুলে আসতে পারবো না, আমি আজকে কোচিং আসবো না। দেখো, আমি আজকে কোচিং আসবো না। কেন আসবে না? সে ঢাকায় চলে যাবে। ঠিক আছে, ওকে, যাও। এবার ক্লাসে যখন আমি আসলাম, তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করলাম, স্যার আজকে ইমন আসলো না কেন? তখন আমি তোমাকে বললাম যে ইমন আজকে আসবে না, কারণ ও আজকে ঢাকা গিয়েছে, ও আজকে ঢাকা গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ইমন যে ঢাকা গিয়েছে, ইমন যে আমাকে বললো স্যার আমি আজকে ঢাকা যাব, তখন সে যে ঢাকা ঢাকা যাবে তার কথাটা কিন্তু তার মাধ্যমেই আমাকে বললো। কিন্তু দেখো, তোমাদেরকে যখন আমি বললাম তখন কিন্তু তুমি তার মাধ্যমে কথাটা শোনোনি, তার মাধ্যমে তুমি কথাটা বুঝোনি। কার মাধ্যমে শুনছো? আমার মাধ্যমে শুনছো। ইমন ঢাকা গেল, আমাকে বললো প্রত্যক্ষ উক্তি, আমি তোমাদেরকে বললাম পরোক্ষ উক্তি। আশা করি তোমরা প্রত্যক্ষ জিনিসটা কি পরোক্ষ জিনিসটা কি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ন্যারেশন তাহলে কাকে বলে আমরা শিখলাম। বক্তার বক্তব্য বক্তার বক্তব্য পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। আই গেস ইউ আর আন্ডারস্ট্যান্ড। এবার দেখো, এরপরে আমাকে এখানে বলেছে যে একটা ন্যারেশনের কয়টি অংশ থাকে। একটা ন্যারেশনের কয়টি অংশ থাকে? দেখো, আমরা বলে দিয়েছি ন্যারেশনের প্রধান দুটি অংশ থাকে। একটা ন্যারেশনের ক্ষেত্রে প্রধান দুটি কি অংশ থাকে? একটা ন্যারেশনের ক্ষেত্রে প্রধান দুটি অংশ থাকে। এক নাম্বার কি অংশ? সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব বলা হয়। কোথায় থাকে? ইনভার্টেড কমার বাহিরে থাকে। ইনভার্টেড কমার বাহিরে থাকে। তাহলে একটা ন্যারেশনের ক্ষেত্রে দুইটা অংশই থাকে। এক নাম্বার কি? রিপোর্টিং ভার্ব। কোথায় থাকে? ইনভার্টেড কমা বাহিরে থাকে। দুই কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কোথায় থাকে? ইনভার্টেড কমা ভিতরে থাকে। ইনভার্টেড কমা ভিতরে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আসলে শিখবো। দেখো, এখানে সুন্দর করে বলা হয়েছে হি সেইড, সে আমাকে বলল, আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টের কাজটা, আমি আমার প্রকল্পের কাজটা সম্পূর্ণ করেছি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইনভার্টেড কমা আছে তার ভিতরে আছে কি? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এর মাঝখানে আছে কি? আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট। আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট। দেখো, এই যে আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট রিপোর্টেড স্পিচ, কেন? ইনভার্টেড কমার ভিতরে আছে। ঠিক তার বাইরে দেখো, এই যে ইনভার্টেড কমা তার বাইরে আছে কি? সেইট আছে কি? সেইট। এই সেইটটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, একটা ন্যারেশনের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। এক রিপোর্টিং ভার্ব, দুই কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোথায় থাকে? ইনভার্টেড কমা বাইরে থাকে।
রিপোর্টেড স্পিচ কোথায় থাকে? ইনভার্টেড কমার ভেতরে থাকে। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। ন্যারেশন কত প্রকার ও কি কি? তা ন্যারেশন কয় প্রকার হয় বা কয় ধরনের ন্যারেশন সাধারণত হয়? আমরা কিন্তু সবাই জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার, যথা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। দেখো, বক্তার নিজের ভাষায় প্রকাশ পায়। ডিরেক্ট ন্যারেশন যেটা, সেটা বক্তা নিজের ভাষায় প্রকাশ। ওই যে তুমি ইমনের কথাটা লক্ষ্য করো তো একবার, ও আমাকে বলল যে আমরা আজকে ঢাকা যাব, নিজের ভাষায় বললো না ও আমাকে, এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। কিন্তু আমি যখন তোমাদেরকে বললাম যে ইমন আজকে আসবে না কারণ সে আজকে ঢাকায় গিয়েছে, তো এই যে সে আজকে ঢাকায় গিয়েছে তার কথাটা আমি বলে দিলাম, এটাকে বলা হয় কি? ইনডিরেক্ট ন্যারেশন। দেখো এখানে বলছে হি সেইড, সে বললো আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট, আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি। হি সেইড, সে বলল আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি। তাহলে আমি যে আমার কাজটি সম্পূর্ণ করেছি, তখন কি আমি নিজেই বললাম না তোমাকে? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে নিজেই বললাম যে আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি। তো এর পরেরটাতে দেখো বলছে যে হি সেইড দ্যাট, সে আমাকে বলল যে হি হ্যাড ফিনিশড হিজ প্রজেক্ট, সে তার কাজটি সম্পূর্ণ করেছে। সে আমাকে বললো যে সে তার কাজটি সম্পূর্ণ করেছে, তাহলে সে যে তার কাজটি সম্পূর্ণ করেছে এটা কিন্তু সে আমাকে বলছে, ঠিক না? সে আমাকে বলল যে সে আমাকে বলল যে আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি, কিন্তু তার কাজটি যে সম্পূর্ণ হয়েছে এটা আমি যখন তোমাকে বলতেছি তখন কিন্তু সে তোমাকে বলতেছে না, সে আমাকে বলল, আমার মাধ্যমে আবার এই কথাটা তোমার কাছে আসলে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, এটাকে আমরা বলবো কি? ডিরেক্ট ন্যারেশন। আর একটা কথা আমি তোমাকে বলি, ডিরেক্ট আর ইনডিরেক্ট চেনার ক্ষেত্রে দেখবা ডিরেক্ট ন্যারেশনে সাধারণত ইনভার্টেড কমা থাকে, আর ইনডিরেক্ট ন্যারেশনে সাধারণত ইনভার্টেড কমা থাকে না। আশা করি সকলেই বুঝতে পেরে। এবার আমরা আলোচনা করব যে পরীক্ষায় আসলে কিভাবে তোমাকে প্রশ্ন থাকবে এবং কিভাবে তুমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। দেখো, পরীক্ষায় সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, অর্থাৎ পরীক্ষায় তোমার একটা ডিরেক্ট ন্যারেশন থাকবে, সেটাকে তোমাকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে কয়টি পরিবর্তন হয়, অর্থাৎ একটা ডিরেক্ট ন্যারেশনকে তুমি কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করবা, বা একটা ডিরেক্ট ন্যারেশনে কয় কয় জায়গায় যাতে চেঞ্জ হবে। দেখো, এখানে আমরা বলে দিয়েছি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে 5টি পরিবর্তন হয়, অর্থাৎ একটা ডিরেক্ট ন্যারেশনকে যখন তুমি ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করবা তখন সেখানে 5টি পরিবর্তন করতে হবে। কয়টি পরিবর্তন বলো তো? 5টি পরিবর্তন করতে হবে। তো 1 নাম্বার যে পরিবর্তনটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। দ্বিতীয় নাম্বার যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, অর্থাৎ তোমাকে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। আমরা কিন্তু জানি যে ডিরেক্ট ন্যারেশনে প্রত্যেকটা ন্যারেশনেই আমাদের ইনভার্টেড কমা থাকবে, তো সেই ইনভার্টেড কমাগুলোকে তোমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে। তৃতীয় নাম্বার যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে। তোমাকে অবশ্যই পার্সনের পরিবর্তন করতে হবে, সেটা যে ফর্মে থাকুক, সাবজেক্ট থাকুক, অবজেক্ট থাকুক, আর পসেসিভ ফর্মে থাকুক, যে ফর্মে থাকুক তোমাকে সেটা পরিবর্তন করতে হবে। এরপরে কি আছে? টেন্স অথবা ভার্বের পরিবর্তন। তোমাকে অবশ্যই টেন্স অথবা কি ভার্ব পরিবর্তন করতে হবে, টেন্স অথবা কি ভার্ব পরিবর্তন করতে হবে। এরপরে সর্বশেষ কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পরিবর্তন করতে হবে। তো তোমার সেন্টেন্সের মধ্যে কিছু অ্যাডভার্ব থাকবে অথবা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। তো যদি সেই ফ্রেজ অথবা অ্যাডভার্ব গুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে অবশ্যই তোমাকে সেটাকে চেঞ্জ করতে হবে। দেখো, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই, আরো পরিষ্কার হয়ে। দেখো, এখানে বলছে হি সেইড টু মি, সে আমাকে বলল, কি বলল? আই এম গোয়িং টু ঢাকা নাও, আমি এখন ঢাকা যাচ্ছি, আমি এখন ঢাকা যাচ্ছি। সে আমাকে বলল আমি এখন ঢাকা যাচ্ছি, এই সেন্টেন্সে আমাদের 5টা জায়গায় পরিবর্তন করতে হবে। প্রথমে দেখো আমি এখানে বলে দিয়েছি সেইড টু আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পরিবর্তন। সেইড টু, এটা কি 1 নাম্বার পরিবর্তন। এরপরে দেখো এখানে ইনভার্টেড কমা আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পরিবর্তন করতে হবে। এরপরে দেখো এখানে আছে হচ্ছে আই, আমরা জানি আই হচ্ছে পার্সন, তো এই যে দেখো পার্সনটা যে আছে আমাকে এখন পার্সন পরিবর্তন করতে হবে। এরপরে এখানে দেখো এম গোয়িং আছে, এম গোয়িং আছে। দেখো এম মানে কি? এম অক্সিলারি ভার্ব, এমটা কি
অক্সিলারি ভার্ব। তো এই যে দেখো am going যে আছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, 4 নাম্বার পরিবর্তন। এরপরে দেখো এখানে আছে কি নাও, এখানে আছে কি নাও। এই যে দেখো নাওটা যে আছে এটা হচ্ছে একটা ভার্ব, কারণ এটা একটু সময় নির্দেশ করতেছে যে আই এম গোয়িং টু ঢাকা নাও, আমি এখন ঢাকা যাচ্ছি। তাহলে কি এরকম প্রশ্ন হতে পারে না আমি কখন ঢাকা যাচ্ছি, আমি কখন ঢাকা যাচ্ছি, উত্তর আসছে কি এখন ঢাকা যাচ্ছি। নাও সময় নির্দেশ করতেছে, আর যেই শব্দ দ্বারা সময় নির্দেশ করা হয় সেটা হয় কি, সেটা হয় অ্যাডভার্ব। তো এই যে দেখো অ্যাডভার্ব আছে নাও, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে এভাবে আমাকে 5টা জায়গায় পরিবর্তন করতে হবে। ঠিক এর পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে বললো হি টোল্ড মি দ্যাট। দেখো এই যে এখানে ছিল সেই টোল্ড, সেটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে হয়ে গেল টোল্ড। আবার তুমি লক্ষ্য করো এখানে ছিল ইনভার্টেড কমা, কিন্তু সেটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে দ্যাট। আবার এখানে দেখো আই ছিল, পার্সন ছিল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হি হয়ে গেল। এরপরে দেখো এখানে ছিল অ্যাম গোয়িং, অ্যাম গোয়িং, সেটা চেঞ্জ হয়ে কি হলো, অস গোয়িং হলো। এরপরে দেখো এখানে ছিল নাও, 5 নাম্বার পরিবর্তন, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, দেন হয়ে গেল। ঠিক এভাবেই তোমাকে একটা ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে মোট 5টা জায়গায় পরিবর্তন করতে হবে, তোমাকে 5টা জায়গায় পরিবর্তন করতে হবে। 1 নাম্বার কি রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স অথবা ভার্ব পরিবর্তন করতে হবে, আর অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পরিবর্তন করতে হবে। তবে এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে, আসলে স্যার আমরা তাহলে এগুলা পরিবর্তন করব কিভাবে? ঠিক এরপরে আমরা তোমাকে এমন ভাবে শিখিয়ে দেব যে এইগুলা পরিবর্তন কিভাবে হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে যাবা। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখো এখানে 1 নাম্বার আছে কি রিপোর্টিং ভার্ব। আমরা জানি আমাদের ইংরেজিতে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ মিনিং অনুসারে আমাদের 5 প্রকার সেন্টেন্স আছে। 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার কি ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নাম্বার কি অবজেক্টিভ সেন্টেন্স। 5 নাম্বার কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই যে দেখো রিপোর্টিং ভার্বটা যে আছে, এই রিপোর্টিং ভার্বটা সেন্টেন্স ভেদে ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এক ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স এক ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স এক ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়, অবজেক্টিভ সেন্টেন্স এক ধরনের, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আরেক ধরনের। তো এই যে দেখো সেন্টেন্স ভেদে যে রিপোর্টিং ভার্ব গুলা ভিন্ন ভিন্ন হয়, যার কারণে আগামী পর্বে অর্থাৎ পার্ট 2 তে সেন্টেন্স ওয়াইজ ডিসকাশনের মধ্যে আমি তোমাদেরকে একদম ধরে ধরে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন সেটা শিখিয়ে দেব। তাই তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই অবশ্যই আগামী ভিডিও অর্থাৎ পার্ট 2 অবশ্যই অবশ্যই দেখে নিবা। এরপরে দেখো ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা যেটা আছে সেটা আমরাও জানি যে সেন্টেন্স ভেদে ভিন্ন ভিন্ন হয়। তবে ইংরেজিতে 3টা সেন্টেন্স আছে যেখানে রিপোর্টিং ভার্ব হিসেবে দ্যাট বসে। ইংরেজিতে এরকম 3টা সেন্টেন্স আছে যেখানে কি হয় রিপোর্টিং ভার্ব হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। 1 নাম্বার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি সব সময় মাথায় রাখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকবে তখনই ইনভার্টেড কমার পরিবর্তে সেখানে দ্যাট বসাতে হবে। এরপরে কি অবজেক্টিভ সেন্টেন্স, যখনই দেখবে যে একটা অবজেক্টিভ সেন্টেন্স আছে তখনই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। এরপরে যদি তুমি দেখো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, অবশ্যই অবশ্যই তুমি সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবে। তাহলে আমরা দেখলাম 3টা সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে দ্যাট বসে। 1 নাম্বার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার কোন সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। 3 নাম্বার কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে দেখো এখানে কি আছে, পার্সনের পরিবর্তন। আমরা জানি ইংরেজিতে পার্সন আছে কয়টা বলো তো আমাকে, ইংরেজিতে পার্সন হচ্ছে 3টা। ইংরেজিতে আমাদের পার্সন আছে কয়টা, 3টা। একটাকে বলা হয় ফার্স্ট পার্সন, আর একটাকে বলা হয় সেকেন্ড পার্সন, আর একটাকে বলা হয় থার্ড পার্সন। তারপরে কিন্তু একটু আগে আমরা শিখেছি যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি তোমাদেরকে একটা ছন্দ বলেছিলাম যে আমি আমরা তুমি তোমরা বাদে বাকি আছে যারা থার্ড পার্সন তারা। আমি আমরা ফার্স্ট পার্সন আই উই, তুমি তোমরা ইউ সেকেন্ড পার্সন। এর বাইরে বাকি যা কিছু আছে সবকিছুই কি থার্ড পার্সন, হি শি দে ইট রহিম করিম জব্বর, যা কিছু আছে এভরিথিং সবকিছুই কি থার্ড পার্সন।
এবার দেখো আমরা এবার দেখে নেব যে একটা পার্সন কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পার্সনের যে চেঞ্জ হয় সেটা আমরা কিভাবে চেঞ্জ করব এবং এটার রুলসটা আসলে কি। দেখো এখানে আমরা বলেছি যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাকে ফার্স্ট পার্সন চেঞ্জ করতে হবে। এবার দেখো সেকেন্ড পার্সনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং যে ভার্ব থাকবে সেটার যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুযায়ী আমাদেরকে সেকেন্ড পার্সনকে চেঞ্জ করতে হবে। এবার দেখো এখানে আছে হচ্ছে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সের মাঝখানে যদি আমি দেখি থার্ড পার্সন আছে, তাহলে এই থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। মনে রেখো পার্সন যেখানেই থাকুক, মানে একটা রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন যে জায়গাতেই থাকুক তোমাকে সেটা পরিবর্তন করতে হবে। পার্সন যেখানেই থাকবে তোমাকে সেটা পরিবর্তন করতে হবে। তো এবার চলো আমরা এক নজরে সকল পার্সন সম্পর্কে জেনে নিই। সকল পার্সন সম্পর্কে জেনে নিই। দেখো এখানে আছে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এখানে আছে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর এখানে আছে কি পসেসিভ ফর্ম। তো এইখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে সাবজেক্ট ফর্মে আছে, এগুলো হচ্ছে অবজেক্ট ফর্মে আছে, আর এগুলো হচ্ছে পসেসিভ ফর্মে আছে। তো সাবজেক্টে দেখো যদি থাকে আই, সেটার অবজেক্ট হবে হচ্ছে মি, আর পসেসিভ হবে কি মাই। আই, মি, মাই। যদি সাবজেক্টে দেখি উই আছে, তাহলে এটার অবজেক্ট হবে কি আস, পসেসিভ হবে কি আওয়ার। যদি সাবজেক্টে দেখি ইউ আছে, সেটার অবজেক্ট কি হবে ইউ হবে, পসেসিভ ফর্ম কি হবে ইওর হবে। সাবজেক্টে যদি দেখি হি আছে, সেটার অবজেক্ট কি হবে হিম হবে, পসেসিভ কি হবে হিস হবে। সাবজেক্টে যদি দেখি শি আছে, তার অবজেক্ট কি হবে হার হবে, পসেসিভ ফর্ম কি হবে হার হবে। সাবজেক্টে যদি দেখি দে আছে, সেটার অবজেক্ট কি হবে দেম হবে, পসেসিভ কি হবে দেয়ার হবে। তো আমাদেরকে কিন্তু পার্সন চেঞ্জ করতে কিন্তু অবশ্যই এই ফর্মগুলা মনে রাখতে হবে। তোমরা ঝটপট এগুলা মুখস্থ করে নিবা। এবার দেখো এক্সাম্পলের মাধ্যমে অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা শিখে নেব। দেখো তো এখানে কি আছে হি আছে, মানে বেসিক্যালি আমরা শিখেছি সেই টু যখন থাকবে তখন কি হবে টোল্ড হবে, হি টোল্ড। মি আছে মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে। এবার হচ্ছে পার্সন। দেখো এখানে আছে কি আই, আমরা জানি আই কোন পার্সন ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যদি থাকে সেটা যেন কি অনুযায়ী চেঞ্জ হয়, এই যে দেখো বলা আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তুমি এবার দেখো এখানে আমাদের হি সে টু মি, তো এই যে টু মি যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে এখানে যে আছে হি এটা হচ্ছে কি সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তো এখানে যেহেতু আই আছে তার মানে এই আইটা চেঞ্জ হবে হচ্ছে হি অনুসারে, কারণ হি হচ্ছে এখানে সাবজেক্ট। তো যদি হি অনুযায়ী চেঞ্জ হয় তাহলে এখানে আমাদের হি হচ্ছে সাবজেক্ট কি হবে হি, তাহলে আই চেঞ্জ হয়ে কি হয়ে গেল হি হয়ে গেল। এবার হ্যাভ আছে সেটা হয়ে যাবে কি হ্যাড, ডান আছে ডান। এবার দেখো এখানে আছে হচ্ছে মাই, আমরা কিন্তু শিখেছি দেখো এই যে মাই হচ্ছে ফার্স্ট পার্সনে আছে পসেসিভ ফর্মে আছে। তো এই যে দেখো মাই পসেসিভ ফর্মে আছে, তখন আমরা তো জানি মাই ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন আছে মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে সাবজেক্ট কি আছে বলো তো হি আছে, কিন্তু আমরা দেখতেছি সাবজেক্ট এখানে হি আছে কিন্তু মাই কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্মে নাই। কোন ফর্মে আছে পসেসিভ ফর্মে আছে। তার মানে এই যে এখানে যে হি আছে এটাকে পসেসিভ করতে হবে। এবার দেখো তো হির পসেসিভ ফর্ম কি হিস, তার মানে মাই চেঞ্জ হয়ে এখানে কি হবে হিস হয়ে যাবে, কি হবে হিস হয়ে যাবে। প্রজেক্ট আছে প্রজেক্ট। আশা করি ফার্স্ট পারসন কিভাবে চেঞ্জ হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক পরের সেন্টেন্সে বলছে যে মাই টিচার সেড টু মি, অর্থাৎ আমার শিক্ষক আমাকে বলল ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট, ইউ আর আ ব্রাইট স্টুডেন্ট, তুমি খুবই উজ্জ্বল, মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট, তুমি খুবই একজন ভালো স্টুডেন্ট। দেখো এখানে আমরা মাই টিচার সেই টু যেহেতু আছে এই জন্য এখানে কি হবে টোল্ড হবে, মি আছে মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে। এবার দেখো এখানে আছে কি ইউ আছে, এই যে দেখো সাবজেক্টে কি আছে ইউ আছে, আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে অবজেক্টকে অনুসরণ করে। তো এই যে সেই টু মি, মি হচ্ছে অবজেক্ট,
ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, আর এখানে অবজেক্ট হচ্ছে কি মি। তাহলে আমাকে বলো তো মি যে অবজেক্টের ফর্মে আছে, কিন্তু ইউ তো এখানে সাবজেক্ট আছে না? ইউ কিন্তু এখানে সাবজেক্ট আছে কেন? কারণ ভার্বের আগে আছে। তো আমাকে এখন কি করতে হবে, এই যে এখানে মি যে আছে অবজেক্টে, এই মিটাকে হচ্ছে আমাকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আমাকে এবার বলো তো মির সাবজেক্ট কি? আই হবে না? মির সাবজেক্ট কি? আই হবে। তার মানে এই যে এখানে যে ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? আই হয়ে গেল। এবার দেখো এখানে আছে আর, আমরা তোমাকে বলেছিলাম যে যখন দেখবা এম ইজ আর আছে তখন সেটা চেঞ্জ হয়ে অজ আর হয়ে যাবে। আই যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে কি হবে? অজ হবে। অজ আ ব্রাইট স্টুডেন্ট, অজ আ ব্রাইট স্টুডেন্ট। এবার দেখো থার্ড পারসন কিভাবে চেঞ্জ হয়? থার্ড পারসন কিভাবে চেঞ্জ হয় দেখো। থার্ড পারসন দেখো এখানে বললো যে রাহাত সেইট, রাহাত বলল, শি ইজ মাই, শি ইজ মাই কি সিস্টার। রাহাত বলল শি ইজ মাই সিস্টার, রাহাত বলল শি ইজ মাই কি সিস্টার। দেখো রাহাত, এই যে দেখো সাবজেক্ট কি রাহাত, সেইড আছে সেইড। এখানে টোল্ড কেন হলো না? এখানে টোল্ড হলো কিন্তু এখানে টোল্ড হলো না, কারণ এখানে সেইডের উপরে টু নাই, কোনো অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে সেইড থাকলে সেইড হবে। এবার দেখো রাহাত সেইড বললো, কি বললো? ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। এবার দেখো এখানে আছে কি শি। এবার দেখো এখানে আছে কি শি আছে না? তো শিটা কোন পার্সন বলো তো? নিঃসন্দেহে থার্ড পার্সন। নিঃসন্দেহে কি থার্ড পার্সন। আর আমরা তোমাকে কি বলেছি? থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। তো দেখো থার্ড পার্সন শি আছে, তার মানে এখানে যা আছে তো তাই, কারণ শি হচ্ছে থার্ড পার্সন, এর কোনো চেঞ্জ হবে না। তার মানে শি আছে, এখানে কি হবে? শি হবে। এবার দেখো এখানে ইজ আছে, আমরা বলেছিলাম এম ইজ আর থাকলে ওজয়ের বসে। তো এবার তুমি একটু লক্ষ্য করো এখানে আছে কি মাই, এখানে আছে কি মাই। আমরা কিন্তু জানি মাই হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু ফার্স্ট পারসন চেঞ্জ হয়। ফার্স্ট পারসন কি হয়? চেঞ্জ হয় সেন্টেন্সের যে প্রান্তেই থাকুক। সেন্টেন্সের মাঝখানে থাকলে, সেন্টেন্সের শেষেও যদি থাকে তাও সেটাকে চেঞ্জ করতে হবে, যদি সেটা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয়। যদি সেটা ফার্স্ট পারসন আর কি হয়? সেকেন্ড পারসন হয়। তো দেখো এখানে কি আছে? মাই আছে ফার্স্ট পারসন। আর আমরা শিখেছি ফার্স্ট পারসন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। সাবজেক্ট কি আছে? রাহাত আছে। মাইটা তো এখানে পসেসিভ ফর্মে আছে। তো তুমি একটু ভাবো তো রাহাতের সাবজেক্ট ফর্ম কি হবে? নিঃসন্দেহে হি হবে। কেন? কারণ রাহাত হচ্ছে একজন পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে হি ব্যবহার করা হয়, তার মানে রাহাতের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে মাই তো এখানে আছে পসেসিভ ফর্মে, তাহলে হির তুমি পজিটিভ ফর্ম বানাও। তাহলে দেখো হি যদি এখানে সাবজেক্টে থাকে তার পজিটিভ ফর্ম কি হিজ হবে। তাহলে তার মানে এখান থেকে বোঝা যায় মাই যদি থাকে তাহলে মাই সাবজেক্টকে অনুসরণ করে, রাহাতকে অনুসরণ করে। মাই পজিটিভ আছে মানে কি এই রাহাতকে পজিটিভ করতে হবে। রাহাতের পজিটিভ ফর্ম কি হিজ, হিজ সিস্টার, হিজ সিস্টার। দেখো এই তো আমাদের ছিল হচ্ছে পার্সন পরিবর্তন সম্পর্কে। আশা করি এই ভিডিও থেকে এখান থেকে পার্সন সম্পর্কে আর ঝামেলা হবে না। নিঃসন্দেহে খুবই সহজভাবে তোমরা এখন থেকে পার্সন পরিবর্তন করতে পারবে। চলো এবার আমরা দেখে নেব কিভাবে টেন্স পরিবর্তন হয়, বা কোন টেন্স থাকলে কোন টেন্স হয়, কিভাবে চেঞ্জ করতে হয় এর সবটা। এবার দেখো কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়। আমরা এবার কিভাবে টেন্স পরিবর্তন করব সে বিষয়ে আলোচনা করব। দেখো সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি, তোমাকে খুব বেশি জানতে হবে না, তোমাকে খুব বেশি জানতে হবে না। আজকে তোমাকে আমি এমন কিছু টেকনিক দিয়ে দেব, যেই টেকনিক গুলো অনুসরণ করে তুমি একদম সহজ উপায়ে ন্যারেশনের যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। তাই ধৈর্য সহকারে তুমি শুধু আমাদের ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমরা বলে দিয়েছি যে প্রেজেন্ট যদি থাকে সেক্ষেত্রে কি হবে? পাস্ট হবে। এটা দ্বারা আসলে কি বোঝায়? যদি আমি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট আছে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি শুধু তোমাকে বললাম, তোমাকে এত জানতে হবে না, তুমি শুধু ইনডিফিনিট মাথায় রাখবা। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, বাদ বাকি এখানে আছে। এবার দেখো ভি টু যদি আমি দেখি তখন কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি হবে।
যদি আমি কোনো সেন্টেন্সে V2 দেখি সেটা কি হবে, হ্যাড প্লাস V3 হবে। এবার সেন্টেন্সে যদি আমি দেখি ডু অথবা কি আছে, ডাজ আছে, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, ডিড হয়ে যাবে। সেন্টেন্সে যদি আমি দেখি ডিড আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, হ্যাড হবে। আবার বলো তো, হ্যাড হবে। সেন্টেন্সে যদি আমি দেখি এম ইজ আর আছে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো তো, অজার হয়ে যাবে। এম ইজ আর থাকলে কি হবে, অজার হয়ে যাবে। অজার যদি থাকে সেটা কি হবে বলতো, হ্যাড বিন হয়ে যাবে। অজার থাকলে কি হবে, হ্যাড বিন হয়ে যাবে। হ্যাভ হ্যাজ যদি থাকে সেটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, হ্যাড হয়ে যাবে। হ্যাড যদি থাকে সেটা কি হয়ে যাবে, নো চেঞ্জ। যদি সেন্টেন্সে দেখো হ্যাড আছে তাহলে তার কোনো চেঞ্জ হবে না। এবার শ্যাল উইল যদি থাকে তাহলে শ্যালের পরিবর্তে কি হবে, শুড হবে। উইলের পরিবর্তে কি হবে, উড হবে। অর্থাৎ মডাল ভার্ব যদি থাকে তাহলে সেগুলো কি হবে, মডাল ইন দা পাস্ট হবে। কি হবে, মডাল ইন দা পাস্ট। অর্থাৎ শিয়াল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো মাস্ট যদি থাকে তখন মাস্ট পরিবর্তন কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে। তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে, ঠিক আছে হ্যাড টু বসে, তবে এখানে ছোট্ট একটা শর্ত মানতে হবে। যদি মাস্ট দ্বারা নৈতিক কোনো বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথবা কি আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। আচ্ছা আমাকে বলো তো, পিতামাতাকে সম্মান করে এটা কি একটা নৈতিক কাজ না? 5 ওয়াক্ত প্রত্যেকদিন সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, আমাকে তোমরা বলো তো এটা কি নৈতিক কাজ না? তো এরকম নৈতিক কাজ বোঝাতে মাস্টের কোনো পরিবর্তন হবে না। সাধারণ কাজ বোঝাতে, সাধারণ বাধ্যবাধকতা বোঝাতে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে। যেমন ধরো উই মাস্ট ডু দা ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটা করব। দেখো এখানে কিন্তু নৈতিক বাধ্যবাধকতা নেই, আমি চাইলে করতে পারি, না চাইলে করব না। কিন্তু দেখো আমাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এখানে যদি আমি চাই তাও আদায় করতে হবে, যদি আমি নাও চাই তাও আদায় করতে হবে। নৈতিক বাধ্যবাধকতা আছে। আশা করি বুঝতে পেরেছো। মাস্ট দ্বারা নৈতিক বাধ্যবাধকতা বোঝালে মাস্ট পরিবর্তন হয় না। সাধারণ বাধ্যবাধকতা বোঝালে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে। একদম সহজ, বুঝতে পেরেছো। ইউনিভার্সাল ট্রুথ যখন থাকে তখন তার কোনো পরিবর্তন হয় না, চিরন্তন সত্য। আচ্ছা সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা কি চিরন্তন সত্য কথা না? এরকম চিরন্তন সত্য কথা যখন থাকবে তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার যদি দেখো যে এরকম আছে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানে মানুষ একদিন কি হবে, মৃত্যুবরণ করবে, এটা কি চিরন্তন সত্য কথা না? তো এরকম চিরন্তন সত্য কথা যদি বোঝায় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো রিপোর্টিং ভার্ব হিসেবে যদি সেইজ থাকে, অথবা উইল সেই, অথবা সেই, অথবা টেল, এগুলো যদি থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব হিসেবে সেইজ থাকলে তার কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের ব্যবহার সম্পর্কে, টেন্সের পরিবর্তন সম্পর্কে। আগামী ভিডিওতে অর্থাৎ আগামী পার্ট 3 তে আমরা তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে তুমি টেন্সগুলো শিখবা, কিভাবে টেন্সগুলো পরিবর্তন করবা, আমরা প্র্যাকটিসের মাধ্যমে তো আমরা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেব। তাই তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই অবশ্যই পার্ট 3 টা সুন্দর করে মনোযোগের সাথে ধৈর্য সহকারে দেখে নিবে। আচ্ছা এবার দেখো কিভাবে অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়। আর ডিরেক্ট ন্যারেশনে অ্যাডভার্ব থাকবে, সেই অ্যাডভার্ব গুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব। দেখো ডিরেক্ট ন্যারেশনে যদি আমরা দেখি নাও আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দেন হয়ে যাবে। নাও থাকলে দেন হয়ে যাবে। যদি ডিরেক্ট ন্যারেশনে আমরা দেখি হচ্ছে হেয়ার আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দেয়ার হয়ে যাবে। হেয়ার থাকলে দেয়ার। ডিরেক্ট ন্যারেশনে যদি দেখি দিস আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট, সেটা চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট। ডিরেক্ট ন্যারেশনে যদি দেখি দিজ আছে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দৌজ হয়ে যাবে। দিজ থাকলে দৌজ হয়ে যাবে। যদি আমরা দেখি টুডে আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট ডে হয়ে যাবে। টুডে থাকলে দ্যাট ডে। যদি আমরা দেখি ইয়েস্টারডে আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি, দা প্রিভিয়াস ডে। যদি আমরা দেখি যে সেন্টেন্সে টমরো আছে, তো টমরো যদি থাকে সেটা চেঞ্জ হয়ে কি হবে, দা নেক্সট ডে, অথবা কি দা
ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এবার দেখো সেন্টেন্সে যদি দেখি এখানে লাস্ট আছে, যদি সেন্টেন্সে দেখি লাস্ট আছে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দা প্রিভিয়াস হয়ে যাবে। অর্থাৎ লাস্ট ডে থাকলে দা প্রিভিয়াস ডে, লাস্ট উইক থাকলে দা প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দা প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দা প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ লাস্টের পরে যা আছে তাই, শুধুমাত্র তোমরা লক্ষ্য রাখবা লাস্ট যেই শব্দটা আছে ওইটা কি, লাস্ট থাকলে তুমি সেটা চেঞ্জ করে কি বসাইবা, দা প্রিভিয়াস বসাইবা। তো এই ছিল আমাদের বেসিক ডিসকাশন ক্লাস। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 তে আলোচনা করব সেন্টেন্স ওয়াইজ ডিসকাশন সম্পর্কে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে সেন্টেন্স ওয়াইজ ডিসকাশন ক্লাসে। আসসালামু আলাইকুম।